Always truth wins. Always democracy. The people's verdict matters a lot. Hooliganism cannot play a vital role in the electoral politics. There might be temporary gains either in the like Mr. Asif Saha was made to ensure his defeat through chappa vote, through proxy votes. So that will be a temporary gain, but at the end of the day, it's the mandate of the people, the desire of the people, that will come into force. So I'm confident upon the people because the present government has lost all its credibility. The present government has failed to deliver goods. The present government indulges in hooliganism. And that is the reason, vice versa, the opposition party believes in democracy. The opposition party believes in the strength of the common people. You also brought the issue of Mr. Manik Shah, who initially came and gave a message. Even in your car's attack, some people were at this heresy. Do you still have that faith that we take such step, or is it the inner fight in the community that is related to all this incident? That everybody knows. I don't want to interfere or make any comment on their party members. Everybody knows that outward Minister Manik Shah is a gentleman. So obviously a gentleman not only by his attire, but also by his actions. If he acts what he has stated, we consider him a perfect gentleman. And if he doesn't act, he is no better than the previous one. Till now, any action has been found? No, only the word speaks louder than the actions. But we hope the action will speak louder than the words. রিতাজি এবং আশিস বাবুর কাছ থেকে শোনার পর খুব একটা বেশি বলার ঘটনা সংক্রান্ত ব্যাপারে আর মনে রাখি এইটুকু বলবো আমি, এই ভারতবর্ষে যদি জঙ্গল রাজ্যের উদাহরণ যদি কোথাও নিদর্শন হয়ে থাকে সেটা হল ত্রিপুরা রাজ্য। নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর খবরের কাগজে শিরোনামে ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছিলাম যে হামলা যদি রাজনীতি চলবে না। মানুষ আশ্বস্ত হয়েছিল উনি ওনার কমিটমেন্ট উনি রক্ষা করবেন। উনি দলের সভাপতি বটে, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি বলেছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওনার নাম ওঠার মতো পজিশনে উনি চলে গেছে। আমি বলব রাজ্যের আইনের শাসন পুনরায় ফিরিয়ে গণতান্ত্রিক যে পরিকাঠামো যেগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলো উদ্ধার করে মানুষের অধিকারকে ফিরিয়ে দিয়ে উনি যদি গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখান, রাজ্যবাসী ওনাকে দুহাত তুলে সাধুবাদ জানান। উনি যে কমিটমেন্ট করেছিলেন সেই কমিটমেন্ট উনি রক্ষা করবেন, এটাই প্রত্যাশা রাখি আমরা। কিন্তু দেখতে পাচ্ছি ওনার প্রতিশ্রুতি দেওয়ার পরেও হামলা হুজ্জুতি সারা রাজ্য জুড়ে চলছে। এমনকি সামাজিক অনুষ্ঠানে এরা হামলা হুজ্জুতি চলছে। ধর্মনগরে আমাদের কংগ্রেসের এক নেতা চয়ন ভট্টাচার্য উনি বৃক্ষরোপণ করবেন, এই বৃক্ষরোপণে পর্যন্ত হামলা হুজ্জুতির ঘটনাগুলো ঘটেছে। রক্তদান শিবির অনুষ্ঠিত হবে, সে ডিওয়াইএফআই হোক সংগঠনই হোক, হামলা হুজ্জুতি হচ্ছে। কলেজের ছাত্র রক্তদান অনুষ্ঠিত করবে,
সেখানে হামলা হতে হচ্ছে। এটা যে শুধু কংগ্রেসের উপর আক্রমণ তা না, বিরোধী সমস্ত রাজনৈতিক দলের উপর সারাশি আক্রমণ হানাচ্ছে শাসক গোষ্ঠী। বিরোধী দলের এমএলএ শুধু উন্নয়ন বলুন, আমাদের রতন ভৌমিক সাহেব বলুন, মনোযোগ পদ্ধতি শ্রদ্ধা বর্মা বলুন, এমপি সুস্মিতা দেব বলুন, সুবল ভৌমিক বলুন, প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোধী সিনহা সাহেব বলুন, সমস্ত নেতাদের উপর, বিরোধী দলের নেতা কর্মীদের উপর তারা আক্রমণ, প্রতিনিয়ত আক্রমণ আছে। এটা দুর্বলতার বহিঃপ্রকাশ। বিজেপির কর্মীরা বিনম্রতার সাথে বলছি, আপনারা দেয়ালের লেখনটা আপনারা বলতে পারছেন। জুলাই মাস তো শেষ, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 6 মাস। 6 মাস পর্যন্ত সরকার থাকছে। আমরা প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী। আমি আজকে একটা ক্লিয়ারিং কল দিতে চাইছি। বিজেপি বন্ধুরা, আমি তো এই দলটা করেছি কিছুদিন হলে। এই দলটা হচ্ছে ইউজের থ্রু, ব্যবহৃত হবেন না, ব্যবহার করে ছুড়ে ফেলে দেবে। যারা আইন হাতে নিচ্ছেন, আপনারা পৌঁছে যাচ্ছেন পয়েন্ট অফ নো রিটার্ন। ফিরে আসার কোনো রাস্তা কিন্তু আপনাদের কাছে খোলা থাকছে না। একটু ঠান্ডা মাথার কথাগুলো ভাববেন। নেতারা প্রচুর টাকা বানিয়েছে, বেঁচে যাবে। আপনারা কি পেয়েছেন যারা আত্মহত্যা করছেন? আপনারা তো মানুষের স্বপ্ন দেখিয়েছিলেন, পাড়ার প্রতিবেশী, আপনার বুথে, শক্তি কেন্দ্রে, মন্ডলে, আপনারা তো বলে বেরিয়েছিলেন। এই যে ভিশন ডকুমেন্টের কথাটা আপনারা প্রচার করেছিলেন। কজন উপকার করতে পেরেছে? ছেলেদের কজন নিজের উপকার নিজেরা করতে পেরেছেন কিনা? কেন আপনারা ব্যবহৃত হচ্ছে? আমার লোক থাকা আপনাদের কাছে। Believe me, trust me, in our party, we are not revengeful by nature. আজও এই ইসরায়েলে যে আশিস সাহায্যের ঘটনা যে ঘটেছে, আজ অব্দি সমস্ত এপিসোড আমরা মন থেকে ভুলে যেতে চাইছি। কাল থেকে যে ঘটনাগুলো হবে সেগুলো কিন্তু আমরা ভুলব না। বিলিভ মি, আমি যখন দিল্লিতে ছিলাম, আমার নাক আর দাঁতের চিকিৎসার জন্য একাকে বসে ভাবছিলাম, এদের দোষটা কোথায়? এরা তো ব্যবহৃত হচ্ছে, বিজেপি কর্মীরা ব্যবহৃত হচ্ছে বাজে নেতৃত্বের দ্বারা। বিজেপি কার্যকর্তারা ঠান্ডা মাথায় ঘটনাগুলো একটু উপলব্ধি করবেন। অবসর আপনাদের কাছে দিয়েছি। আর পুলিশের কাছেও, পুলিশ বন্ধুদের আমি বলবো, আপনারা জানি ভেতরে আপনাদের পছন্দ যান। গুন্ডা আমাদের 25-24 সামনে পুলিশকে ডান্ডা দিয়ে তাড়া করে টিএসআর জওয়ান দেয়। টিএসআর জওয়ান আমাদের রাজ্যের গর্ব। মাথা হেট হয়ে গেছে প্রত্যেকটি টিএসআর জওয়ানের, যখন বিজেপি গুন্ডাদের হাতে, লাঠি হাতে
টিএসআর দৌড়চ্ছে, পিছনে তারা করছে বিজিবির গুন্ডারা। এই দৃশ্য দেখে নিশ্চিত টিএসআর বন্ধুরা ক্ষোভে ফুসছে। একদম কি বলবো, স্টুপিড লেভেল কার্যকর্তাও এখন পুলিশের সাব ইন্সপেক্টর ইন্সপেক্টরদের ধমকায়, ডিএসপি কে ধমকায়, এসপি কে ধমকায়। এই হচ্ছে আপনাদের মান মর্যাদা। এই কথাগুলো বললাম এই কারণে আপনাদের বাড়ির ছেলে মেয়েরা যাতে আপনাদেরকে প্রশ্ন করে। বাট আই উইশ, আই হোপ আপনারা জানবেন, আপনাদের দায়িত্ব কর্তব্য নিষ্ঠার সাথে পালন করবেন। We do not want any favor, but we want the assurance and the actions for the safety and security of the people of us. Thank you. তারা নেতৃত্ব দিচ্ছে এবং কর্মীরা বাজে কাজে ব্যবহৃত হচ্ছে। ছেলেরা, এটা তো আমাদেরই ছেলেরা, আমাদের রাজ্যের সন্তান। চলো ভুলে যাই। আমি ভাবছিলাম এই কথাগুলো আজকে ঘটনা না ঘটলেও প্রেস মিট করে এই কথাগুলো বলতাম। লেট বাইগনস বি বাইগনস। যা হয়েছে আজ অব্দি আমরা ভুলে যেতে চাইছি। কাল থেকে যদি কোনো ঘটনা ঘটে, আমরা প্রত্যেকটি ঘটনা আমাদের মনের হৃদয়ে গেঁথে থাকবে, লিপিবদ্ধ হয়ে থাকবে। হেনসোক আর কোনো ক্ষমার দৃষ্টিভঙ্গিতে আমরা দেখব না। অপশন আপনাদের কাছে খোলা আছে, কোন অপশনটা আপনারা চুজ করবেন। পুলিশ বন্ধুদের কাছে আমি বিনম্রতার সাথে বলতে চাইছি, আপনাদের বাড়ি ঘরের ছেলে মেয়েরা আছে, ছেড়ে দিন। আমি আপনাদের ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি। আমার ছোট ভাই বোনেরা কিংবা আমার মেয়ের সমান, ছেলের সমান বন্ধুরা, বাবাকে জিজ্ঞেস করুন। আমাদের বাবা তো পুলিশ অফিসার, টিএসআর চৌহানি হোক, ত্রিপুরা পুলিশের আর্ম কনস্টেবল হোক, বাবু হোক, এসপি হোক, তাদেরকে জিজ্ঞেস করবে, বাবা তোমাদের সামনে এত অত্যাচারিত হচ্ছে মানুষ, তোমরা নির্বিকার কেন? তোমরা যে ইউনিফর্মটা পড়ছো সেটা মান মর্যাদা রক্ষা করতে পারছো না। কবে ত্রিপুরার মানুষের তাদের জীবন সম্পত্তি রক্ষা করার যে শপথ দিয়েছ, কবে সেই দায়িত্বটা পালন করবে? আমাদের বাবাকে জিজ্ঞেস করবে, যে যারা কনস্টেবলই হোক, আর্ম পুলিশই হোক, এসপি হোক, এডিশনাল এসপি হোক, ডিএসপি হোক, সাব ইন্সপেক্টর হোক, ইন্সপেক্টর হোক, যে কোনো লেভেলের যারা রয়েছে আপনারা জিজ্ঞেস করবেন। তোমরা জিজ্ঞেস করবেন who were identified by the local congressmen who were present in their meeting. Yeah, and then the video is also. আপনাদের আছে কোনটা কাজ, আপনারা যদি ফটো চান আপনারা ফটো নিতেও পারেন। আমি বলবো পুলিশ বন্ধুদের কাছে, প্লিজ উই ডু নট ওয়ান্ট এনি ফেভার। আপনাদের কাছ থেকে আমরা কোনো অন্যায় কোনো কিছু দাবি করি। মানুষের জীবন সম্পত্তি রক্ষা করার তো দায়িত্বটুকু আপনারা পালন করবেন। আপনাদের সামনে হামলা যদি হয়, কার পুতুলের মতো দাঁড়িয়ে থাকে? আপনারা না ত্রিপুরা রাষ্ট্রপতি কলমপ্রাপ্ত, এটাই কি এই নমুনা পেশ করছেন আপনারা? তা আপনাদের উপর মানুষের কনফিডেন্স থাকবে কোথা থেকে? যাই হোক, আপনাদের কাছে অপশন, বেদার আপনারা ভোটলিকার হিসাবে নিজেদেরকে প্রমাণ করবেন, ছাপ রাখবেন, নাকি সংবিধান যে শপথ দিয়ে পুলিশের ইউনিফর্মটা আপনারা পড়েছিলেন তার মান মর্যাদা রাখবেন?
এটুকু বলতে পারি with full confidence 6 months this government is in power. No strength in the universe can retain this government for another 5 years. For that, anything and everything. Option is পুলিশের কাছে অপশনটা আপনারা বেছে নেবেন। কাল থেকে যে ঘটনাগুলো ঘটবে যদি ঘটে, be it the BJP cadre or be it the police, each and every incident will be noted down, not only in paper, in mind and in heart. Time will tell what we can do. We can be brilliant, we can be merciful, but sometimes we can be harsh too. আমি অনুরোধ করব পুলিশ প্রশাসনকে যে পুলিশ বুক মোতাবেক আপনারা আমাদের দায়িত্বটুকু পালন করুন। ভারতবর্ষের সংবিধান সেটাকে রক্ষা করুন, কারণ বাজে মন্তব্যে তাদের কাছে নতজন হবেন না। আর বিজেপি ক্যাডার বন্ধুদের বলবো অপশন আপনাদের কাছে, বাট আই হোপ ফর দ্য বেস্ট। এই গাড়িগুলি খালি থাকার দরুন ওই হট্টগোলের মধ্যে তারা গাড়ি ভাঙতে শুরু করে এবং দুটো গাড়িকে খুব সাংঘাতিকভাবে তারা বিনষ্ট করেছে। গাড়িগুলি সব ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ সামনে দাঁড়িয়ে, কারণ এই ঘটনাটা যখন আমরা আমাদের পিএসওরা তারা বুঝতে পেরেছে, খানিকটা দূরেই বিজেপি পার্টি অফিস, সেখানে যখন লোক জড়ো হচ্ছে এবং একটা সময়ে পিএসওরা বিশ্রামগঞ্জ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জকে ফোন করে জানিয়েছে যে এখানে লোক জড়ো হচ্ছে, এখানে একটা সবার কাজে জারিতা ম্যাডাম এবং আমি অশোক দেববর্মা আমাদের জেলার কর্মকর্তারা বিভিন্ন ব্লক থেকে তারা এসেছেন। তাদের এই সভার ইনফরমেশন তাদেরকে দেওয়া হয়েছে এবং মোবাইল যে এখানে যে অ্যারেঞ্জমেন্টটা আছে, এই মোবাইল তাদেরকেও কন্ট্যাক্ট করা হয়েছে। দেখা গেছে পুলিশকে সামনে রেখে, এমনকি বিশ্রামগঞ্জ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জকে সামনে রেখে গাড়িগুলিতে আক্রমণ হয় এবং গাড়িগুলি ভাঙচুর করে বিনষ্ট করা হয়। এত কিছু ঘটনা ঘটে গেল, পুলিশের তরফ থেকে কোনো ধরনের পদক্ষেপ ছিল না। আমরা প্রথম অবস্থায় বিভ্রান্ত হই। আমাদের কর্মী যারা সেখানে উপস্থিত ছিল তাদেরকে আমরা সতর্ক রেখেছি। তারপর যখন আমরা নিচে নেমে এসেছি, এবং ওই মুহূর্তে জেলার এসপিকে আমরা যোগাযোগ করি। জেলার এসপি আমাদের বলেন যে আপনারা এখানে সভা করতে এসেছেন, এটা তো আগে থেকে জানানো হয়নি। আমরা অত্যন্ত দুঃখিত যে এই রাজ্যের বিরোধী দলের কোন কর্মসূচি, এটা 10 জন 15 জন একটা জেলার সংগঠনের কর্মকর্তাদের সভা, সাকুল্যে সেখানে 15 থেকে 20 জন কর্মকর্তা উপস্থিত এবং একজন কার্যকর্তা তার নিজস্ব জায়গায় 4 তলার উপরে সভা হবে। জেলা পুলিশ অফিসার পুলিশকে জানানো সত্ত্বেও উনি আমাদের পাল্টা বলছেন যে কেন আমরা জানিয়ে আসি। করতে গেলে শাসক দলের এই রুদ্রমূর্তি ধারণ, বিরোধী দলের উপর আক্রমণ হানা, এটা এই রাজ্যের মানুষের কাছে আমরা নিয়ে যেতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষকে সংগঠিত করে
এই অগণতান্ত্রিক পরিবেশ থেকে মুক্তি পেতে আমরা গণ আন্দোলন গড়ে তুলতে চাই। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, এত বড় আস্কারা তারা কিভাবে পেল? কেন পুলিশ নীরব? সেখানকার যারা বিজেপি দলের নেতৃবৃন্দ কি ভূমিকায় তারা ছিলেন? আমরা এই ঘটনার পর এখানে অনেক সময় সেখানে আমরা ছিলাম, কাউকে খুঁজে পাওয়া যায়নি, একজন দায়িত্বশীল কর্মকর্তাকেও খুঁজে পাওয়া যায়নি। তাদেরকে নিরস্ত করার জন্য মাননীয় উপমুখ্যমন্ত্রীর বিধানসভা নির্বাচন ক্ষেত্র, ওই সেখানে তো কোনো দায়িত্বশীল কোনো নেতৃত্বকে আমরা দেখিনি। কেন তারা সেখানে তাদের দলীয় কর্মীদের সংযত করার জন্য কোনো ধরনের উদ্যোগ নেননি? পুলিশের উপর কিসের চাপ ছিল? কেন পুলিশ সচক্ষে সবকিছু দেখেও সেখানে নীরব ভূমিকায় ছিলেন? এই ধরনের দরদাস প্রবৃত্তি আরেকটা প্রশাসনের আর কতদিন চলবে? এটা আমরা তাদের কাছে জানতে চাইছি। একটা ঘটনায় মুখ্যমন্ত্রী, ডিজিপি, এসপি সকলকে অবহিত করেও পুলিশের পদক্ষেপ অত্যন্ত, আমরা বলবো যে এটা নিন্দাজনক। এটা কেন হবে? তাই আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যের জনগণের কাছে আমাদের বার্তা থাকবে যে আমরা এই ধরনের ঘটনা যারা চক্রান্তকারী তাদের বিরুদ্ধে জনমত গঠন করে আমরা লড়াইয়ের মাঠে অবতীর্ণ হতে চাই। যুব কংগ্রেস, আমাদের ছাত্র সংগঠন আজকে একযোগে একটা প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি তারা পালন করছে এবং আগামী দিনগুলিতে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার স্বার্থে জনগণের ইনভলভমেন্ট এবং এই রাজ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে দলগুলি বিশ্বাস রাখে তাদেরকে শক্তিশালী করতে আপনাদের সহযোগিতা চাইছি, সমর্থন চাইছি। স্বাগত। সভাটার কথা বলছিলেন, আমাদের আজ থেকে সাংগঠনিক 9টি জেলা 9টি সাংগঠনিক সভা, প্রথম সভা শুরু হয়েছিল বিশালগড় জেলা কমিটির মাধ্যমে এবং এই মিটিংটি ছিল বিশ্রামগঞ্জে আমাদের এক কার্যকর্তা তার অফিস বিল্ডিংয়ের 4 তলা এই সভা। আমরা ঠিক 11:30টায় সেখানে পৌঁছে সবার কাজ শুরু করি। বেলা যখন প্রায় 1:30টা বাজে, আমাদের সবার কাজ প্রায় সমাপ্ত হয়ে এসে এবং শেষ বক্তা প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা, যিনি এই জেলার একজন কর্মকর্তা, কোঅর্ডিনেশন কমিটির একজন সদস্য, উনি সমাপ্তি ভাষণ দিয়ে শেষ করবেন। শেষ করার মুহূর্তে কিছু লোক এসে এই 4 তলা বিল্ডিং, যেটা স্টেট ব্যাংক ছিল, এমনিতেই একটা জনবহুল, এখানে জড়ো হয়েছে। আমরা নিচে নেমে আসবো, তখনই একটা হইচই বেঁধে যায়। দেখা গেল যে বিজেপি পার্টি অফিস থেকে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে লাঠির সোঁটা এবং তাদের হাতে বিভিন্ন মারণাস্ত্র তারা সঙ্গে করে নিয়ে তারা প্রথম এসেই গাড়িতে লোক খুঁজছিল। কাছাকাছি কাউকে খুঁজে পাওয়া যায়নি, কারণ সবাই তখন সবার শেষ করে নিচে নামবে। 4 তলা থেকে নামতে খানিকটা সময় লাগছিল। ইনফরমেশনে কোথাও হয়তো গেট থাকতে পারে এবং তাদের যে টার্গেট ছিল, এই গাড়িতে যখন আমরা উঠে বসব বা গাড়িতে থাকা অবস্থায় তারা এই হামলে পড়বে এবং আমাদের আক্রমণ। নিরাপত্তার বিধানে পুলিশের অসহায়তার ছবিটা ফুটে উঠেছে।
এবং পুলিশের সামনে গাড়ি ভাঙচুর হচ্ছে, ওনারা কিছুই করলেন না, উল্টো আমাদের বলার চেষ্টা করছেন যে আমরা কেন জানানো কাজটা করলাম। এই ধরনের সভা যখন সংগঠিত হয় তখন পুলিশকে ইনফর্ম করাটা এটা বাধ্যতামূলক নয়। আর এটা যদি কোনো পাবলিক প্লেসে হতো, এটা যদি কোনো প্রকাশ্য সভা হতো, তাহলে নিশ্চয়ই এটা ইনফরমেশন দেওয়ার একটা বিষয় থাকে। একজন দায়িত্বশীল জেলার পুলিশ পদস্থ অফিসারের কাছে এই বক্তব্য শোনার পর আমাদের সর্বভারতীয় সম্পাদিকা উনি মুখ্যমন্ত্রীর কাছে কিছুদিন আগে একটা ঘটনায় তারা যখন সাক্ষাৎ করে, মুখ্যমন্ত্রী তখন ব্যক্তিগতভাবে বলেছিলেন যে এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন হলে ওনাকে যেন জানানো হয়। অ্যাকর্ডিংলি উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর জেলার পুলিশ অফিসাররা তারা অনেকেই সেখানে চলে এসেছে, কিন্তু আমরা বুঝতে পারিনি যে এই পুলিশ অফিসাররা যখন তাদের কাছে ইনফরমেশন ছিল, তারা কেন দায়িত্ব নিয়ে এই জায়গার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, আর শাসক দল তারা যখন জড়ো হচ্ছিল সেখানে নিরাপত্তাজনিত ব্যবস্থাকে বা এই সভাটাকে নির্বিঘ্নে সম্পন্ন করে প্রোটেকশনের ব্যবস্থা করার জন্য কেন উদ্যোগ নিল না? রাজ্যের মুখ্যমন্ত্রী উনি এই রাজ্যের মানুষকে আশ্বস্ত করেছেন এবং বিগত দিনের ঘটনার পুনরাবৃত্তি হবে না, শৃঙ্খলা ফিরে আসবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তাহলে এই রাজ্যে বর্তমান প্রশাসন কি আগের যে অবস্থা ছিল সেই টেবিলে এখনো রয়ে গেছে? মুখ্যমন্ত্রীর আহ্বান কি শাসক দলের নেতা কর্মীদের কানে পৌঁছয়নি? তারা কি বর্তমান মুখ্যমন্ত্রীকে দলীয় পর্যায়ে হোক, প্রশাসনিক পর্যায়ে হোক, তারা কি মানতে চাইছেন না? মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে গিয়ে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা, আক্রমণের ঘটনা, এইগুলি আর কতদিন চলবে? সভাটার কথা বলছিলেন, আমাদের আজ থেকে সাংগঠনিক 9টি জেলা 9টি সাংগঠনিক সভা, প্রথম সভা শুরু হয়েছিল বিশালগড় জেলা কমিটির মাধ্যমে এবং এই মিটিংটি ছিল বিশ্রামগঞ্জে আমাদের এই কার্যকর্তা তার অফিস বিল্ডিংয়ের 4 তলা এই সভা। আমরা ঠিক 11:30টায় সেখানে পৌঁছে সবার কাজ শুরু করি। বেলা যখন প্রায় 1:30টা বাজে, আমাদের সবার কাজ প্রায় সমাপ্ত হয়ে এসেছে এবং শেষ বক্তা প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা, যিনি এই জেলার একজন কর্মকর্তা, কোঅর্ডিনেশন কমিটির একজন সদস্য, উনি সমাপ্তি ভাষণ দিয়ে শেষ করবেন। শেষ করার মুহূর্তে কিছু লোক এসে এই 4 তলা বিল্ডিং, যেটা স্টেট ব্যাংক ছিল, এমনিতেই একটা জনবহুল, এখানে জড়ো হয়েছে। আমরা নিচে নেমে আসব, তখনই একটা হইচই বেঁধে যায়। দেখা গেল যে বিজেপি পার্টি অফিস থেকে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে লাঠির সোটা এবং তাদের হাতে বিভিন্ন মারণাস্ত্র তারা সঙ্গে করে নিয়ে তারা প্রথম এসেই গাড়িতে লোক খুঁজছিল। কাছাকাছি কাউকে খুঁজে পাওয়া যায়নি, কারণ সবাই তখন সভা শেষ করে নিচে নামবে। 4 তলা থেকে নামতে খানিকটা সময় লাগছিল। ইনফরমেশনে কোথাও হয়তো গেট থাকতে পারে এবং তাদের যে টার্গেট ছিল, এই গাড়িতে যখন আমরা উঠে বসব বা গাড়িতে থাকা অবস্থায় তারা এই
হামলে পড়বে এবং আমাদের আক্রমণ হবে। The video is also there where you can also গাড়িগুলো যে ড্যামেজ হয়েছে এগুলো নিচে আপনাদের আছে কোনটা কাজ আপনারা যদি ফটো চান আপনারা ফটো নিতে तरीके से आप प्रजातंत्र का हत्या कर रहे हैं। यहाँ पे हमें ये समझ में आता है कि कोई भी सुरक्षित नहीं है, चाहे वो नेता हो चाहे वो आम जनता हो। कुछ दिन पहले आपने देखा जब हमारे माननीय विधायक जी बाई इलेक्शन से पहले उन पे किस तरीके का हमला हुआ, उसके बाद उदाहरण के लिए देने की जरूरत नहीं है, पर आप सबको पता है कि किस तरीके से किस तरीके से 26 जून को किस तरीके से फिर हमला किया गया कांग्रेस भवन पे। हम इस सरकार से पूछना चाहते हैं कि आप कब तक विपक्ष का जो आवाज है उसको दबाते रहेंगे। कोई भी सुरक्षित नहीं है इस प्रदेश में, यहाँ तक कि पुलिस भी कठपुतली बन चुकी है। वहाँ पे पुलिस खड़ी थी, उनके सामने हमला किया गया पर उन्होंने कोई कार्रवाई नहीं की। वहाँ पे जब हम लोगों ने देखा कि कुछ नहीं हो रहा है और हमला किया जा रहा है कॉन्स्टेंटली, उसके बाद हमने डीजीपी को, उसके बाद तब भी कुछ नहीं, हम लोग वहाँ पर गुहार लगाते रहे ये शायद पुलिस की मदद मिल जाए, पर वहाँ पे पुलिस बस खड़ी होकर तमाशा देखती रही। जब मैंने देखा कि ये हाथ से निकल रहा था, मैंने माननीय मुख्यमंत्री को फोन किया और मैंने उनको ये बात पूछा कि एक नागरिक का इस प्रदेश में सुरक्षित जीने का कोई हक है या नहीं। हमारे पास सबके नाम हैं, बल्कि उनके पिताओं के भी नाम हैं, उनके एड्रेस भी है हमारे पास, और हमारे पास वीडियोस भी है जो हम लोगों ने सबमिट किया है FIR के साथ। वहाँ पे जो फुटेज है उसमें बहुत क्लियरली जो लोग हमला कर रहे हैं या फिर हमलावर हैं उनका चेहरा स्पष्ट दिख रहा है और उनमें कोई संकोच नहीं है। ऐसा लगता है कि उनको किसी ने पाठ पढ़ाकर बस वहाँ पे भेजा है कि ये है आपका निशाना और आपको जाके निशाना साधना है। तो हम इस सरकार से ये पूछना चाहते हैं कि कब तक आप इस तरीके का अटैक्स, इस तरीके का धमकी, इस तरीके का फियर साइकोसिस आप लोगों के बीच में करते रहेंगे? कब तक आप लोगों को भयभीत करते रहेंगे? कब तक आप लोगों को डरा के भयभीत करके अपना राज करें? बहुत बहुत धन्यवाद। मैं अभी आशीष शाह जी